কাস্পিয়ান সাগরের অদূরে এক বরফ শীতল পাহাড়ি উপত্যকা। ভূগর্ভস্থ এক গোপন কমান্ড সেন্টারে সারি সারি মনিটরের আবছা নীল আলো এসে পড়েছে কয়েকজন রাশিয়ান এবং ইরানি সামরিক প্রকৌশলীর কঠিন মুখের উপর। বাইরে 0°C নিচে নামা বাতাস, আর ভেতরে এক দম বন্ধ করা নীরবতা। হঠাৎ কন্ট্রোল রুমের প্রধান কনসোলে ভেসে উঠল লাল রঙের একটা ডিজিটাল রিডিং, 15,000 কিলোমিটার। এই সংখ্যাটি কেবল কয়েক হাজার কিলোমিটারের হিসাব নয়, এটি এমন এক রেঞ্জ যা তেহরান থেকে আমেরিকার পশ্চিম উপকূল কিংবা পেন্টাগনের সদর দফতরকে সরাসরি ক্ষেপণাস্ত্রের নিশানা বানানোর জন্য যথেষ্ট। এই এক সংখ্যাতেই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ক্ষেপণাস্ত্র শক্তির পুরনো হিসাব চুরমার হয়ে পৌঁছে গেল আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বিপজ্জনক খেলায়, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর জগতে। প্রশ্ন হলো, ইরান কি সত্যিই তার প্রথম ICBM বানিয়ে ফেলেছে, নাকি 15,000 কিলোমিটারের এই ছায়া আসলে ওয়াশিংটন ও তেল আবিবকে দেয়া এক মাস্টার ক্যালকুলেটেড সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? ইরান এতদিন তাদের ক্ষেপণাস্ত্রের পরিধি সীমাবদ্ধ রেখেছিল মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দ্বার প্রান্ত পর্যন্ত। শাহাব-3, খোরামশার কিংবা ফাত্তার মতো ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সাফল্য তেহরানের রকেট প্রযুক্তির পরিপক্কতা প্রমাণ করেছে বহু আগে। কিন্তু ICBM এর গুণই তার সাধারণ রকেটের হিসাব এক নয়। একটি সাধারণ রকেটকে আকাশে ছোড়া সহজ, কিন্তু 15,000 কিলোমিটার দূরে নির্ভুলভাবে লক্ষ্যভেদের জন্য দরকার মহাশূন্য পার হয়ে পুনরায় বায়ুমণ্ডলে তীব্র গতিতে প্রবেশের প্রযুক্তি। হাজার হাজার ডিগ্রি সেলসিয়াসের উত্তাপ এবং ভয়াবহ বায়ুমণ্ডলীয় চাপ সহ্য করে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডকে অক্ষত রাখাটাই সবচেয়ে বড় অলিখিত চ্যালেঞ্জ। তবে তেহরানের এই যাত্রা মোটেও শূন্য থেকে শুরু নয়। বহু বছর ধরে চলা তাদের মহাকাশ গবেষণা ও কায়েম 100 সলিড ফুয়েল রকেট প্রোগ্রাম ইতিমধ্যেই বিশ্বমঞ্চে লাল সংকেত জ্বালিয়ে দিয়েছে। লিকুইড ফুয়েল বা তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র তৈরি করতে যেখানে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, সেখানে সলিড প্রোপাল্যান্ডের ICBM কয়েক মিনিটের মধ্যে গোপন সাইলো বা মোবাইল লঞ্চার থেকে উড়িয়ে দেওয়া সম্ভব। আর ঠিক এই জায়গাতেই ভূ রাজনীতির পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে একটি ছায়া, রাশিয়ান টপল-M। 12,000 কিলোমিটার পাল্লার রাশিয়ার ঐতিহ্যবাহী টপল-M হল মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার এক অপ্রতিরোধ্য দানব। প্রশ্ন উঠছে, ইরান কি টপল-M এর নকশা অনুকরণ করছে? কূটনৈতিক বিশ্লেষকদের মতে পুরো নকশা কপি করার প্রয়োজনও ইরানের নেই। আসল আকর্ষণ হলো প্রযুক্তির সংমিশ্রণ। একাধিক ধাপে বিভক্ত রকেট মোটর, বাহ্যিক সিগন্যাল ছাড়াই স্বায়ত্তশাসিত ইনার্শিয়াল নেভিগেশন এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় ভেদ করার মতো কৌশল। এই সবকটি বিদ্যার রসায়ন যদি ইরান আয়ত্ত করে ফেলে, তবে মার্কিন অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেম কেবল স্মারক হয়ে থাকবে। আর এই ধাঁধার দ্বিতীয় অধ্যায়টি লেখা হচ্ছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে। একসময় ইরান ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি একই জায়গায় থমকেছিল, কিন্তু গত এক দশকে কিম জং উন বিশ্বকে স্তব্ধ করে একের পর এক ICBM পরীক্ষা করেছেন। Hwasong-15, Hwasong-17 এবং সাম্প্রতিক সলিড ফুয়েল ICBM। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী ব্ল্যাক মার্কেটের গোপন নথিপত্র এবং বিশেষজ্ঞদের মেধা ব্যবহার করেই নাকি পিয়ংইয়ং এই অভাবনীয় সাফল্য পেয়েছিল, এমনটিই দাবি করে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তাহলে সেই একই প্রযুক্তি কি পিয়ংইয়ং থেকে তেহরানের ভূগর্ভস্থ টানেলে পৌঁছে যায়নি? ইঞ্জিন, স্টেজ, গাইডেন্স, নেভিগেশন এবং রি-এন্ট্রি প্রোটেকশন, এই প্রতিটি গিয়ার যখন একসঙ্গে মিলিমিটার নিখুঁতভাবে কাজ করবে, কেবল তখনই জন্ম নেয় একটি পূর্ণাঙ্গ ICBM। আকাশে আবার যুদ্ধের দামামা। ইরান কি এবার ইউরোপ পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাচ্ছে? যুদ্ধের মেঘ কখনো থামে না, কখনো শুধু দিক বদলায়, আর সেই মেঘই এখন ঘন হচ্ছে ইউরোপের আকাশে। মধ্যপ্রাচ্যের আগুন কি এবার ইউরোপের দরজায় এসে কড়া নাড়ছে? ব্রাসেলস যখন হিসাব করছে আতঙ্কের, তখন তেহরান দাঁড়িয়ে আছে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর আত্মবিশ্বাসে। ইতিহাসের পাতায় নতুন প্রশ্ন, ইরান কি এবার যুদ্ধকে সীমান্তের বাইরে নিয়ে যেতে প্রস্তুত? একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ পুনরায় শুরুর ইঙ্গিত, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বাড়তে থাকা অস্বস্তি। সব মিলিয়ে যেন কূটনীতিক টেবিল উল্টে পড়ার উপক্রম। ইউরোপীয় কর্মকর্তারা এখন প্রকাশ্যে স্বীকার করছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এর নেটওয়ার্ক নাকি ইউরোপ জুড়ে সক্রিয়। আর এই স্বীকারোক্তি ব্রাসেলসকে ঠেলে দিয়েছে এক অজানা দুশ্চিন্তার গহ্বরে। ইউরোপীয় পার্লামেন্টে আলোচনার সময় আইন প্রণেতা হান্না নিউম্যান সতর্ক করেন, ইরানের স্লিপার নেটওয়ার্ক এখনও পুরোপুরি ভাঙা হয়নি। তার ভাষায়, ঝড় থেমে যায়নি, শুধু দিগন্তে অপেক্ষা করছে। এই মন্তব্যের পর থেকেই ইউরোপের নিরাপত্তা মহলে শুরু হয় নতুন চাপা উত্তেজনা, কারণ ইরানকে এখন আর শুধু মধ্যপ্রাচ্যের শক্তি হিসেবে দেখা হচ্ছে না, বরং এক এক্সট্রা রিজিওনাল রিয়ালিটি হিসেবে।
জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা পর্যন্ত সতর্ক করেছে, যুদ্ধ পরিস্থিতি আরও বাড়লে ইরান ইউরোপে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে পারে, বিশেষ করে ইহুদি ও ইসরায়েলি প্রতিষ্ঠান এবং ইরানি বিরোধীদের লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি সত্যিই আগুন নিয়ে খেলছে, নাকি তারা শুধু প্রতিরোধের ভাষা বলছে? তেহরানের পক্ষ থেকে আসা বার্তা অবশ্য একেবারে স্পষ্ট এবং তাতে কোনো দ্বিধা নেই। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আবারও আক্রমণ শুরু হয় তাহলে এই যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে তার বাইরেও। একটি বাক্যে তারা যেন পুরো কূটনৈতিক মানচিত্র উল্টে দিয়েছে। যুদ্ধকে আমরা এবার আঞ্চলিক রাখবো না। এই কথার মধ্যে লুকিয়ে আছে এক কঠিন বার্তা। ইরান যেন বলছে, যুদ্ধ যদি দরজায় আসে তাহলে আমরা তাকে শুধু দরজায় থামাবো না। ইউরোপ যখন এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করছে, তখন ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনা নিয়েও নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। আর এই স্থগিতাদেশের পেছনে মূল কারণ সম্ভাব্য ভয়ঙ্কর প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো, উপসাগরীয় স্থিতিশীলতা সবকিছুই এক বিস্ফোরক পরিস্থিতির দিকে যেতে পারে। আর সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে থাকত ইরানের পাল্টা আঘাত। ইরান অবশ্য এই পুরো পরিস্থিতিকে দেখছে ভিন্ন চোখে। তাদের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে এসেছে কারণ তারা ইরানের শক্ত প্রতিক্রিয়ার ভয় পেয়েছে। ইরানের এই আইন প্রণেতা স্পষ্ট ভাষায় বলেন, শক্তিই একমাত্র ভাষা যা ওয়াশিংটন বোঝে, আর সেই ভাষায় ইরান কথা বলার জন্য প্রস্তুত। ইউরোপের ভেতরে এখন দ্বিধা, একদিকে নিরাপত্তার আশঙ্কা, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা। ইরানকে থামাতে গিয়ে কি নতুন যুদ্ধের দরজা খুলে যাবে? যুদ্ধবিরতির আড়ালে ইরানের গোপন খেলা। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইরান কুড়িয়ে নিচ্ছে শত্রুর অস্ত্র, আর সেই অস্ত্রকেই বানাচ্ছে নিজের ঢাল তলোয়ার। ইসরায়েল আর আমেরিকার টানা 40 দিনের বোমা বর্ষণ থামতে না থামতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC মাঠে নেমে পড়েছে। দক্ষিণের হরমুজগান প্রদেশ থেকে শুরু করে রাজধানী তেহরানের দোরগোড়া পর্যন্ত তারা কুড়িয়ে নিচ্ছে অবিস্ফোরিত আমেরিকান ক্ষেপণাস্ত্র, বাংকার বাস্টার বোমা, হাজার হাজার ছোট গোলাবারুদ। এগুলো গুদামে পাঠানো হচ্ছে না, পাঠানো হচ্ছে গবেষণাগারে। লক্ষ্য একটাই, শত্রুর অস্ত্রকে ভেঙে বুঝে নাও, তারপর নিজেই বানাও। এটা ইরানের নতুন কোনো কৌশল নয়, পুরনো খেলাই নতুন মাঠে চলছে। 2011 সাল আমেরিকার সবচেয়ে গোপন স্টেলথ ড্রোন RQ-170 ইরানের হাতে পড়েছিল। তেহরান সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে নিজস্ব ড্রোন বাহিনী গড়ে তুলেছে, হক ক্ষেপণাস্ত্রের নকল বানিয়েছে। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে পিষ্ট হয়ে ইরান শিখে গেছে এক অদ্ভুত বিদ্যা, অভাব থেকে উদ্ভাবন। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার হাতে এসেছে আমেরিকার সবচেয়ে আধুনিক অস্ত্র, টমাহক ক্রুজ মিসাইল AGM-158 MQ-9 ড্রোন। IRGC ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক এই যুদ্ধকে সরাসরি বলছে ইরানের প্রতিরক্ষা শিল্পের গবেষণাগার, আর অবিস্ফোরিত এই অস্ত্রগুলোকে বলছে অনাকাঙ্ক্ষিত উপহার। শত্রুর ফেলে যাওয়া বোমাকে উপহার বলছে ইরান। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া টেলিভিশনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এটা চলমান যুদ্ধাবস্থা। বিরতি নয়, শ্বাস নেওয়ার মুহূর্ত। তার ভাষায়, নতুন আগ্রাসন হলে ইরান জবাব দেবে নতুন সরঞ্জাম নিয়ে, নতুন ফ্রন্ট থেকে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কুয়েতের ক্যাম্প বুফরিং-এ মার্কিন ঘাঁটিতে ইরানের যুদ্ধবিমান সফলভাবে হামলা চালিয়েছে। মাটির নিচের ক্ষেপণাস্ত্র সাইলোগুলো আবার সচল হচ্ছে, ক্ষতিগ্রস্ত লঞ্চার মেরামত হচ্ছে, নতুন যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে সেনাদের আবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি NBC নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানাচ্ছে, ইরান এই যুদ্ধবিরতির সময়টাকে ব্যবহার করছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার দ্রুত পুনরায় পূর্ণ করতে। কট্টরপন্থী দৈনিক কায়হান এর প্রধান সম্পাদক হোসাইন শরীয়ত মারদারি আরও এক ধাপে গিয়ে বলছেন, শুধু রিভার্স ইঞ্জিনিয়ারিং নয়, এই প্রযুক্তি চীন ও রাশিয়ার সঙ্গে ভাগ করে নিতে হবে। মানে উদ্ধার করা আমেরিকান অস্ত্র এখন কূটনীতির হাতিয়ার, বৃহৎ শক্তির সঙ্গে দর কষাকষির তাস। তেহরানের কর্মকর্তা এহসান খরামিদ এই পুরো প্রক্রিয়াকে বলছেন প্রযুক্তির উৎকর্ষের যুদ্ধের শুরু। তার দাবি, এই অবিস্ফোরিত অস্ত্রগুলো পশ্চিমা সামরিক প্রযুক্তির গোপন স্তর খুলে দেবে। ইরান আজ যা করছে সেটা নতুন কিছু নয়, তবে মাত্রাটা নতুন।
দশকের পর দশক নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে ইরান এক বিচিত্র সামরিক সংস্কৃতি তৈরি করেছে, যেখানে সীমাবদ্ধতাই উদ্ভাবনের জ্বালানি। শত্রুর বোমা পড়লে কুড়িয়ে নেয়, শত্রুর ড্রোন আটকালে জাদুঘরে রাখে না, ভেঙে দেখে। তেহরান যখন প্রকাশ্যে বলছে এটা যুদ্ধাবস্থা, যখন বলছে নতুন ফ্রন্ট থেকে জবাব দেবে, তখন এই যুদ্ধবিরতি আসলে শান্তির পথ নয়, পরের রাউন্ডের প্রস্তুতি পর্ব। ইরানের দুই চালে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। তেলের পাইপলাইনে আগুন, হরমুজে মিসাইল আর আমেরিকার অস্ত্র ভাণ্ডারে টান। ইরান এবার এমন এক দাবার চাল দিয়েছে যা একসঙ্গে কাঁপিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক রাজনীতি আর আমেরিকার সামরিক অহংকার। যুদ্ধবিরতির এক মাসও পার হয়নি, কিন্তু ইরান অপেক্ষা করেনি। 4 মে সরাসরি আঘাত করল সংযুক্ত আরব আমিরাতের বুকে। প্রশ্ন হলো, এত দেশ থাকতে আমিরাত কেন? সিএনএনের বিশ্লেষণ বলছে এর পেছনে আছে দুটি সুনির্দিষ্ট কারণ, এবং দুটোই ইরানের জন্য অস্তিত্বের প্রশ্ন। প্রথম চাল, তেলের রাজত্বে আঘাত। হরমুজ প্রণালী বন্ধ থাকলে সৌদি আরব, ইরাক, কুয়েত সবাই আটকে যায়, তেল বের করতে পারে না, বিশ্ববাজারে দাম আকাশ ছোঁয়। কিন্তু আমিরাত, তারা বসে হাসছিল, কারণ ফুজাইরা পাইপলাইন। এই বিশেষ পাইপলাইনটি হরমুজ প্রণালীকে পুরোপুরি এড়িয়ে সরাসরি ওমান উপসাগরে গিয়ে মিশেছে। মানে হরমুজ বন্ধ থাকলেও আমিরাত অনায়াসে তেল বিক্রি করতে পারে। পুরো অঞ্চল যখন জ্বালানি সংকটে ছটফট করছে, তখন আমিরাত একা বিশ্ববাজারে তেল সরবরাহ করে যাচ্ছে স্বাভাবিকভাবে। ইরানের চোখে এটা সহ্য করার মতো নয়, তাই হামলা লক্ষ্য করা হলো সেই পাইপলাইনকে। ফুজাইরার তেল কমপ্লেক্সে আগুন জ্বলে উঠল, 3 জন ভারতীয় শ্রমিক আহত হলেন, আর হামলার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম লাফ দিয়ে উঠল। ইরানের বার্তা স্পষ্ট, হরমুজ আমরা বন্ধ করলে পুরো অঞ্চল বন্ধ। ফুজাইরা দিয়ে পালানোর রাস্তাও আর খোলা থাকবে না। শুধু তাই নয়, হামলার ঠিক আগে ইরানের রিভলিউশনারি গার্ড একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ফুজাইরাকে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের অংশ হিসেবে দেখানো হয়। এটা কোনো ভুল নয়, এটা ইচ্ছাকৃত বার্তা, এই ভূমি আমাদের নজরে আছে। দ্বিতীয় চাল, ইসরায়েলের বন্ধুকে শাস্তি। ইরানের দ্বিতীয় রাগের কারণ আরও গভীর। সাম্প্রতিক যুদ্ধে আমিরাত আর ইসরায়েলের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যা এর আগে কখনো দেখা যায়নি। গোয়েন্দা তথ্য বলছে, ইসরায়েল প্রথমবারের মতো কোনো আরব দেশে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছে। সেই দেশটি আমিরাত। আব্রাহাম অ্যাকর্ডের পর থেকে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছিল, কিন্তু যুদ্ধের মধ্যে সেই সম্পর্ক রূপান্তরিত হয়েছে সামরিক জোটে। ইরানের কাছে এটা সরাসরি হুমকি, নিজেদের দোরগোড়ায় ইসরায়েলি সেনা এটা মেনে নিয়ে আরও প্রশ্নই নেই। তাই হামলার পরপরই তাসনিম নিউজে ইরানের সামরিক কর্মকর্তা ঘোষণা করলেন, আমিরাত যদি ইসরায়েলের ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এমন শিক্ষা দেয়া হবে যা তারা কখনো ভুলবে না। কাঁচের ঘরে বসে আছো, একটি সুবিধাও নিরাপদ থাকবে না। হরমুজে আমেরিকাকেও সরাসরি চ্যালেঞ্জ। 4 মে আরও একটি কারণে ঐতিহাসিক। ঠিক সেই দিন আমেরিকা ঘোষণা দিল বাণিজ্যিক জাহাজ পাহারা দিয়ে হরমুজ পার করানো হবে। নাম দিল প্রজেক্ট ফ্রিডম। ইরান অপেক্ষা করল না 1 মিনিটও। সেই দিনই ছুড়ল 15টি মিসাইল, 4টি ড্রোন। সরাসরি আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করেও ছোড়া হলো মিসাইল। আমিরাত উপকূলের কাছে 2টো কার্গো জাহাজে আগুন ধরে গেল। দক্ষিণ কোরিয়াও জানালো তাদের একটি জাহাজও আক্রান্ত হয়েছে হরমুজে। তেহরান বলল, এটা আগ্রাসন নয়, এটা জবাব। আমেরিকা জোর করে হরমুজে ঢুকতে চেয়েছে, পরিণাম ভোগ করছে। আমেরিকা ভেবেছিল ইরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে, কিন্তু তেহরান নতজানু হয়নি, বরং ধ্বংসস্তূপের ভেতর থেকে, আগুনের ভেতর থেকে উঠে এসেছে এক নতুন নেতা। শরীরে পোড়ার দাগ, মুখে ক্ষত, কিন্তু চোখে এমন এক দৃঢ়তা যা দেখে ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে। তার নাম মোস্তাবা খামেনি। 28 ফেব্রুয়ারি যে হামলায় তার বাবা আলী খামেনি নিহত হন, সে একই হামলায় আহত হন মোস্তফা। মুখে, বাহুতে, বুকে, কোমরে, শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত। এক পায়েও আঘাত, মাথার পেছনে গেঁথে গিয়েছিল শার্প নেলের টুকরো। সেই রাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি মনে করেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। নেতৃত্ব শূন্য, দেশ দিশেহারা, পতন আসন্ন। কিন্তু সেই রাতেই ইতিহাস অন্য রাস্তা বেছে নিল। বাবার উত্তরসূরি হিসেবে মোস্তফা ক্ষমতার হাল ধরলেন, হাসপাতালের বিছানা থেকে, আধো অন্ধকার কোনো নিরাপদ আশ্রয় থেকে, কিন্তু ধরলেন এবং আর ছাড়েননি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন এক অদ্ভুত সমস্যায় পড়েছে। CIA আছে, NSA আছে, স্যাটেলাইট আছে, ড্রোন আছে, সাইবার নজরদারি আছে, কিন্তু মোস্তফাকে চোখে দেখা যাচ্ছে না। কারণটা সহজ, তিনি কোনো ইলেকট্রনিক ডিভাইস ছুঁয়ে দেখছেন না। ফোন নেই, ইমেল নেই, ইন্টারনেট নেই,
বার্তা যায় বিশ্বস্ত দূতের হাত দিয়ে, সিদ্ধান্ত জানা যায় সামনাসামনি বৈঠকে, ঠিক যেন মধ্যযুগের কোনো রণকৌশলী যাকে আধুনিক প্রযুক্তি দিয়ে ধরা যায় না। সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকা এখন যা জানছে মোস্তফা সম্পর্কে তার পুরোটাই পরোক্ষ। যারা তার সঙ্গে দেখা করছেন তাদের কথা থেকে, যারা বার্তা বহন করছেন তাদের মুখ থেকে। এখানেই আরেকটা ভয় ঢুকে গেছে ওয়াশিংটনের মাথায়। কিছু গোয়েন্দা বিশ্লেষক সন্দেহ করছেন ইরানের ভেতরে কেউ কেউ হয়তো মোস্তফার নাম ভাঙিয়ে নিজের এজেন্ডা চালাচ্ছে। মোস্তফার কর্তৃত্বের আড়ালে আসলে কার হাত? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। ইরানের সংসদ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব কূটনৈতিক সিদ্ধান্তের চাবিকাঠি এখন একজনের হাতে, মোস্তফা খামেনি। যুদ্ধ করবেন কি সন্ধি করবেন, পারমাণবিক আলোচনায় যাবেন কি যাবেন না, সব এক মানুষের কলমের ডগায়। জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য সাফ বলে দিলেন, সর্বোচ্চ নেতার রায়ই চূড়ান্ত। আইনসভা এবং নির্বাহী বিভাগ সম্পূর্ণভাবে তার বিচারের ওপর ন্যস্ত। এ বিষয়ে কোনো মতভেদ নেই। এই কেন্দ্রীভূত ক্ষমতা ইরানের জন্য দুধারী তলোয়ার। একদিকে বাইরের জগতে একটা সুসংগত অবিভক্ত মুখ উপস্থাপন করা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। কোনো মধ্যপন্থী কণ্ঠস্বর নেই যাকে টেনে আলাদা করা যাবে। কোনো ব্যাক চ্যানেল নেই যেখানে আলাদা কথা বলা যাবে। এদিকে মোস্তফার পক্ষ থেকে বিবৃতি এলো, পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলও সরবেন না, ক্ষেপণাস্ত্র ছাড়বেন না। হরমুজ প্রণালীতে আমেরিকানদের একমাত্র জায়গা পারস্য উপসাগরের তলদেশে। এটা পরাজিতের ভাষা নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানালেন, তিনি সম্প্রতি মোস্তফার সঙ্গে দেখা করেছেন। কখন সেটা বললেন না, কিন্তু বললেন যে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তা হলো তার দূরদর্শিতা এবং বিনম্র আন্তরিক দৃষ্টিভঙ্গি। আর মোস্তফার মুখপাত্র ভিড়ের সামনে দাঁড়িয়ে বললেন, শত্রু গুজব ছড়াচ্ছে, তাকে দেখতে চাইছে, খুঁজে বের করতে চাইছে, কিন্তু ধৈর্য ধরুন, সময় হলে তিনি নিজেই কথা বলবেন। তেহরানের গোপন অস্ত্রভাণ্ডার ওয়াশিংটনের ঘুম কেড়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের মেঘ। পারস্য উপসাগরে 3টি মার্কিন বিমানবাহী রণতরী নোঙর ফেলে বসে আছে। 12টি যুদ্ধজাহাজ, 200-রও বেশি যুদ্ধ বিমান, 15,000 সেনা। কাগজে কলমে এই শক্তি অপ্রতিরোধ্য, কিন্তু ওয়াশিংটনের কপালে এখনও চিন্তার ভাঁজ। কারণ যার মুখোমুখি হতে হচ্ছে সে কাঁচা খেলোয়াড় নয়। তেহরান দশকের পর দশক ধরে এই দিনের জন্যই তৈরি হয়েছে। প্রশ্নটা সহজ, উত্তরটা জটিল। ইরানের কাছে আসলে কি আছে? রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সম্প্রতি রহস্যের পর্দা একটুখানি সরিয়ে বললেন, এমন একটি অস্ত্র শীঘ্রই শত্রুদের মুখোমুখি হবে যাকে নিয়ে তারা গভীরভাবে ভয় পায়, আর সেটা তাদের পাশেই মোতায়েন রয়েছে। কি সেই অস্ত্র খোলাসা করেননি তিনি, কিন্তু এই নীরবতাই যেন হাজার কথা বলে। ইরানের সর্বোচ্চ নেতা জানিয়েছেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমাদের জাতীয় সম্পদ। সামুদ্রিক, স্থল ও আকাশসীমার মতোই আমরা এটি রক্ষা করব। মিসাইলের হিসাবটা এখানে গুরুত্বপূর্ণ। মার্কিন সামরিক বাহিনী যে ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েনের কথা ভাবছে, সেটি 5 ম্যাক গতিতে ছোটে 2776 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। শুনতে ভয়ঙ্কর লাগে, কিন্তু মাত্র 14 কেজি বিস্ফোরক বহন ক্ষমতা, এটা জানলে ছবিটা পাল্টে যায়। অন্যদিকে ইরানের খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইল 2000 কিলোমিটারের বেশি পাল্লায় 1500 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। তুলনাটা অনেকটা ছুরি দিয়ে তলোয়ারের মোকাবিলা করার মতো। আরও উদ্বেগের বিষয় হলো ইরানের চোখের শক্তি। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, 2024 সালেই চীন থেকে TE-014 মডেলের একটি উন্নত স্যাটেলাইট সিস্টেম কিনেছে তেহরান। এই উপগ্রহ মার্কিন ঘাঁটিগুলো অত্যন্ত নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে পারে। অর্থাৎ শত্রুর ঘরের নকশা আগে থেকেই জানা। যুদ্ধের চেয়ে বড় সুবিধা আর কি হতে পারে? পেন্টাগনের অনুমান ছিল ইরানের আকাশে প্রতিরক্ষা ভঙ্গুর, কিন্তু বাস্তবে মার্কিন বায়ুসেনার F-15 স্ট্রাইক ইগল ভূপাতিত হওয়ার খবর সেই হিসাব উল্টে দিয়েছে। যে দেশকে কাগজে বাঘ ভাবা হয়েছিল, সে রীতিমতো নখর দেখিয়ে দিল। আর ইসরায়েলি সামরিক সূত্রের স্বীকারোক্তি আরও চমকপ্রদ। ইরানের 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো না গেলে এই যুদ্ধ তাদের জন্য বড় ব্যর্থতা। একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার এই কথাই বলে দেয়, লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও সৌদি আরব সহ 8 দেশে মার্কিন 16টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। সিএনএনের একটি প্রতিবেদনে স্বীকার করেছে, এই হামলাগুলো এত দ্রুত ও নিখুঁত ছিল যে ব্যয়বহুল মার্কিন রাডার ব্যবস্থাগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এমনকি উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর আকাশচোখ খ্যাত E-3 নজরদারি বিমানও রেহাই পায়নি বলে দাবি করা হচ্ছে। পেন্টাগন অবশ্য নিরাপত্তাজনিত কারণে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করতে নারাজ। এই নীরবতাই অনেক প্রশ্নের জন্ম দেয়।
ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে অবশ্য বরাবরই বলে এসেছে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং তার থেকে 11টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতার হিসাব এটি পশ্চিমা মহলে সত্যিকারের উদ্বেগের কারণ। তেহরান বলছে এটা আত্মরক্ষার অধিকার, ওয়াশিংটন বলছে এটা হুমকি। দুই পক্ষের এই টানাটানিতে মধ্যপ্রাচ্য আজ বারুদের স্তূপের ওপর বসে আছে। ইসরায়েলের আকাশে আগুনের ফুলকি উঠতেই মধ্যপ্রাচ্যের বাতাস বদলে গেল। বেইত-শেমেশের রাত যেন আচমকা যুদ্ধের মোহরা নয়, বরং ইতিহাসের গোপন দরজা খুলে দেয়া এক বিস্ফোরণ। যে বিস্ফোরণের শব্দ শুধু কংক্রিট কাঁপায়নি, কাঁপিয়ে দিয়েছে তেল আবিবের আত্মবিশ্বাসও। আর ঠিক সেখানেই নতুন করে নায়কের আসনে উঠে এসেছে ইরান। কারণ বহুদিন ধরেই তেহরান বলে আসছিল ইসরায়েলের তথাকথিত অভেদ্য ঢাল আসলে কাঁচের দেয়াল, এক ধাক্কায় চুরমার হয়ে যেতে পারে। বেইত-শেমেশের বিস্ফোরণ ছিল যেন ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছেই প্রবাদটির জীবন্ত সংস্করণ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এটি ছিল পরিকল্পিত পরীক্ষা, কিন্তু প্রশ্ন উঠছে যদি সবই নিয়ন্ত্রণে থাকে তবে রাতের অন্ধকারে এমন তীব্র বিস্ফোরণের দরকার কি ছিল? কেন আশেপাশের বাড়িগুলোর জানালা উড়ে গেল? কেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল আকাশ ছুঁয়ে ওঠা আগুনের মেঘ? ঘটনাস্থল ছিল টোমার নামের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠানের টেস্টিং জোন। এই প্রতিষ্ঠানই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও রকেট প্রযুক্তির গুরুত্বপূর্ণ কারিগর। আঙুলের ডগায় আগুন নিয়ে খেলা করতে গিয়ে যে হাত পুড়ে যেতে পারে, সেই পুরনো সত্যটাই যেন হাড়ে হাড়ে টের পেল তেল আবিব। সবচেয়ে বেশি আলোচনা এসেছে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে এই ব্যবস্থার উপরেই নির্ভর করে ইসরায়েল। কিন্তু বিস্ফোরণের পর আঞ্চলিক বিশ্লেষকদের প্রশ্ন, এই ছাতায় কি বড় ফাটল ধরেছে? গোদের ওপর বিস্ফোরার মতো ঘটনাস্থলের কাছেই রয়েছে সেদত মিখা ঘাঁটি, যাকে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের কৌশলগত ক্ষেপণাস্ত্র অবকাঠামোর অংশ হিসেবে দেখা হয়। ফলে সন্দেহের আগুনে ঘি পড়েছে আরও বেশি। কেউ বলছে দুর্ঘটনা, কেউ বলছে নাশকতা, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইসরায়েলের নিরাপত্তা বলয় নিয়ে যে অহংকার ছিল তাতে বড়সড় চিট ধরেছে। আর এই মুহূর্তে ইরান যেন দাবার বোর্ডের সেই খেলোয়াড় যে কম কথা বলে কিন্তু চাল দেয় নিখুঁতভাবে। গত কয়েক বছরে তেহরান বারবার দেখিয়েছে যুদ্ধ শুধু বোমাগুলি দিয়ে হয় না, মনস্তাত্ত্বিক চাপও এক ধরনের অস্ত্র। ইরানের কৌশল ঠিক সাপও মরবে লাঠিও ভাঙবে না ধরনের। সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়েও তারা এমন এক চাপ তৈরি করেছে যাতে ইসরায়েল সবসময় অস্থিরতায় ভোগে। হিজবুল্লাহর সাম্প্রতিক হামলাগুলো সেই চাপকে আরও ঘনীভূত করেছে। দক্ষিণ লেবাননে একদিনে 33টি আক্রমণ, রকেট, ড্রোন, আর্টিলারি, বিস্ফোরণ, সব মিলিয়ে যেন আগুনে ঘি ঢালার পরিস্থিতি। সীমান্ত জুড়ে এখন এমন এক অবস্থা যেখানে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন প্রবাদটি নতুন অর্থ পাচ্ছে। বহু বছর ধরে ইসরায়েল আকাশে আধিপত্য দেখালেও এখন প্রতিপক্ষেরা শিখে গেছে অসম যুদ্ধ কিভাবে লড়তে হয়। ইরানের শক্তি এখানে। তারা বুঝেছে আমেরিকার মতো সুপার পাওয়ারের সঙ্গে ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াইয়ে নামলে ক্ষতি বেশি। তাই তারা তৈরি করেছে প্রক্সি নেটওয়ার্ক, ড্রোন বাহিনী, ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল, যেন নদীর স্রোতের মতো। চোখে শান্ত কিন্তু ভিতরে প্রচণ্ড টান। মধ্যপ্রাচ্যে এখন যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে ইসরায়েলের প্রতিটি দুর্ঘটনাই রাজনৈতিক ভূমিকম্পে পরিণত হচ্ছে। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার সাহস কার আছে? দশকের পর দশক ধরে পশ্চিমা আধিপত্যের চাকার নিচে পিষ্ট হতে হতে বিশ্বের কোটি কোটি মানুষ এই প্রশ্নটাই মনে মনে পুষে রেখেছিলেন। আজ সেই প্রশ্নের জবাব দিতে এগিয়ে এসেছে পারস্য উপসাগরের এক অদম্য দেশ ইরান। শুধু এগিয়ে আসেনি, বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আর সেই বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে এমন এক হুঙ্কার যার কম্পন অনুভব করছে ওয়াশিংটন থেকে তেল আবিব। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রাজাই সোশ্যাল মিডিয়ায় মাত্র একটি বাক্য লিখেছেন, কিন্তু সেই একটি বাক্যই যেন বিশ্ব রাজনীতির বুকে আগ্নেয়গিরির লাভা ঢেলে দিয়েছে। তিনি বলেছেন, ইরানের ওপর আবার হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হতে পারে। শুনতে প্রযুক্তিগত মনে হলেও এই 90% সংখ্যাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভাষায় অস্ত্রমানের ইউরেনিয়ামের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকার সংকেত। অর্থাৎ তেহরান এবারে সরাসরি বলে দিচ্ছে পারমাণবিক অস্ত্রের চাবিকাঠি তাদের হাতের কাছেই আছে, শুধু তালা খোলার অপেক্ষা। এতদিন ইরান সবসময় বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ,
বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা, বৈজ্ঞানিক উন্নয়নের জন্য। কিন্তু এখন সেই আনুষ্ঠানিক ভাষ্যের মুখোশ সরিয়ে তেহরান যে বার্তা দিচ্ছে তা স্পষ্ট। এটি শক্তির ভাষা, এটি ভয় দেখানোর ভাষা, এটি এমন এক বার্তা যেখানে ইরান বলতে চাইছে আমরা আর থামব না। ইরান কখনোই তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে এক চুলো পিছিয়ে আসবে না। ইরানের জনগণ যেভাবে স্থল, আকাশ ও সমুদ্র সীমা রক্ষা করে, ঠিক তেমনিভাবেই রক্ষা করবে দেশের পারমাণবিক ও মিসাইল প্রযুক্তি। ইরান বলছে পারস্য উপসাগরে অস্থিতিশীলতার মূল কারণই হচ্ছে মার্কিন সামরিক উপস্থিতি। তেহরান কটাক্ষ করে বলেছে মার্কিন ঘাঁটিগুলো এতটাই দুর্বল যে নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছে না, অন্যদের নিরাপত্তা দেবে কিভাবে? পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই উত্তপ্ত পরিস্থিতিতে আরেক দফা ঠান্ডা জল ঢেলে দিয়েছেন প্রতিপক্ষের ঘাড়ে। তিনি স্পষ্ট বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত। যে কোনো উস্কানি, যে কোনো হামলা, যে কোনো আকস্মিক আক্রমণের জন্য বিকল্প পরিকল্পনাও তৈরি। আর সেই পরিকল্পনা দেখলে প্রতিপক্ষ বিস্মিত হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি যখন দ্রুত বদলে যাচ্ছিল, তেহরান পাল্টা জবাবে শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে অভিযান শুরু করে। এরপর যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, তখন বিশ্ব বুঝে গেল এটি কেবল আঞ্চলিক সংঘাত নয়, এটি বৈশ্বিক অর্থনীতির টুটি চেপে ধরার ক্ষমতার লড়াই। পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলে অস্থায়ী যুদ্ধবিরতি হলেও মূল প্রশ্নগুলো অমীমাংসিতই রয়ে গেছে। দুই পক্ষ প্রকাশ্যে কঠোর অবস্থানে অনড়। এক পক্ষ বলছে পিছাবে না, অন্য পক্ষ বলছে ভয় পায় না। আর এই দুই জেদের মাঝখানে বিশ্বের তেলের বাজার, শিপিং রুট আর বৈশ্বিক নিরাপত্তা সবই যেন ঝুলে আছে এক সুতোয়। যুক্তরাষ্ট্র ভেবেছিল চাপ বাড়ালেই ইরান নরম হবে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই অদম্য ঘোড়া উল্টো বার্তায় দিল যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে দাঁত ভাঙা। ইরানের হুঙ্কারে আজ ওয়াশিংটন যেন ভেজা বিড়াল, না পারছে পাল্টা হুমকি দিতে, না পারছে সরাসরি হামলায় যেতে। পরাশক্তির তালিকায় নতুন নাম লেখানোর দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইরান। ইসরায়েল আর আমেরিকার দুঃস্বপ্ন এবার বাস্তব রূপ নিতে চলেছে কি? একদিকে হরমুজ প্রণালীতে ইরানের সেই ঘাতক ডলফিন সাবমেরিনের মহড়া, আর অন্যদিকে তেহরানের এক হাড় হিম করা হুঁশিয়ারি। শত্রুরা এমন এক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে যার জন্য তারা স্বপ্নেও প্রস্তুতি নেয়নি। পশ্চিমা বিশ্ব যখন মনে করেছিল তারা ইরানের সব হাড়ির খবর জানে, ঠিক তখনই তেহরান বোমা ফাটালো। ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইরানের পরবর্তী পাল্টা আঘাত হবে আকাশ থেকে পড়া কোনো এক নতুন রণকৌশলে। এতদিন লড়াই চলত স্থল, আকাশ আর সমুদ্রে, কিন্তু ইরান এবারও হুঙ্কার ছেড়েছে যুদ্ধ এবার হবে এমন এক অ্যারেনা বা ময়দানে যা শত্রুর রাডারেও ধরা পড়বে না। এটাকে কেবল মুখের কথা ভাবলে ভুল করবেন। ইরান বুঝিয়ে দিয়েছে তারা কেবল ঘর সামলাতেই ব্যস্ত নয়, বরং আক্রমণকারীর চোখে চোখ রেখে ইটের বদলে পাটকেলটি মারার সব সরঞ্জাম গুছিয়ে রেখেছে। তাদের এই নতুন যুদ্ধের ধরন সম্ভবত সাইবার স্পেস থেকে শুরু করে মহাকাশ কিংবা সম্পূর্ণ অপ্রচলিত কোনো মারণাস্ত্র হতে পারে। হরমুজের প্রহরী, ছোট সাবমেরিন, বড় ধামাকা। হরমুজ প্রণালীতে এখন ইরানের চাঁদের হাট, তবে সেটি আলোর নয় বরং আধুনিক মারণাস্ত্র। নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি নিশ্চিত করেছেন যে তাদের হালকা ওজনের সাবমেরিনগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত। এগুলোও কেবল পানির নিচে ভেসে থাকা লোহার টুকরো নয়, বরং এগুলো এক একটি পানির বাঘ। সম্প্রতি ইরানি যুদ্ধজাহাজ IRIS সিনার ওপর হামলার জবাবে এই সাবমেরিনগুলো যে দুঃসাহসিক অপারেশন চালিয়েছে তাতে শত্রুপক্ষ এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায়। সাবমেরিনগুলো পানির নিচে নিঃশব্দে ঘাপটি মেরে বসে থাকে, যেন বোবা শত্রুর মুখে নেই, কিন্তু যখন আক্রমণ করে তখন পালানোর পথটুকু রাখে না। মার্কিন যুদ্ধ সচিব পিট হেক্সাট যতই ব্যঙ্গ করে বলুন যে ইরানের কামিকাজি ডলফিন নেই, তেহরানের বর্তমান তৎপরতা বলছে শত্রুর কপালে দুঃখ আছে। রেড লাইন বা লক্ষণ রেখা, IRGCর ইস্পাত কঠিন শপথ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরানের তেল ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে হাত দেওয়া মানে হচ্ছে সিংহের মুখে হাত দেওয়া। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি ঘোষণা করেছেন ইরানের মিসাইল এবং ড্রোনগুলো এখন শত্রুর ঘাঁটির দিকে তাকানো আছে। আঙুল এখন ট্রিগারে, কেবল আদেশের অপেক্ষা। আমেরিকা যখন প্রজেক্ট ফ্রিডম নামের এক নাটকীয় উদ্যোগ নিয়ে সাগরে নামার চেষ্টা করেছিল, ইরান তখন এক মাঘে শীত যায় না নীতিতে অটল ছিল।
মাত্র ৩৬ ঘন্টার মাথায় ট্রাম্পের সেই প্রজেক্ট যখন মুখ থুবড়ে পড়ল, তখন প্রমাণিত হলো যে হরমুজ প্রণালীতে কার হুকুম চলে। তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে কেবল তাদের অনুমোদিত করিডোরই হবে নিরাপদ, বাকি সবখানে থাকবে যমদূতের পাহারা। ইরানের এবারের রণকৌশলকে বিশ্লেষকরা বলছেন, সাপও মরবে, লাঠিও ভাঙবে না গোছের কৌশল। তারা সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে শত্রুকে মানসিক চাপে রাখতেই বেশি ওস্তাদ। কেন শত্রুরা ভয়ে কাঁপছে? অপ্রত্যাশিত যুদ্ধক্ষেত্র। ইরান এখন প্রচলিত যুদ্ধের বাইরে নতুন ডোমেইন যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। স্নায়ুযুদ্ধ ও জ্বালানি বাজার। হরমুজের চাবিকাঠি ইরানের হাতে থাকায় বিশ্ব তেলের বাজারে টান পড়ার ভয়ে পশ্চিমারা এখন উঠতে না পেরে খুঁটি ধরছে। মিসাইল ও ড্রোন শক্তি। IRGC ড্রোনগুলো এখন কেবল নজরদারি নয়, বরং সরাসরি আত্মঘাতী হামলায় পারদর্শী। যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি একের পর এক চাপ দিয়ে চলেছে, তখন ইরান হাতের তাস স্পষ্ট করে টেবিলে রেখে দিয়েছে। আমাদের কাছে 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের রাস্তা খোলা আছে। ইরানের হুমকি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক মাধ্যমে সরাসরি জানিয়ে দিয়েছেন, আবারও হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। 90% মানে অস্ত্রগ্রে, যে দোরগোড়ায় পা রাখলে বিশ্বের সমীকরণ পাল্টে যায়। ইরান সেই দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকেনি, কিন্তু বলছে দরজা আমার হাতে। এই বার্তাটি বুঝতে হলে পেছনের ইতিহাস মাথায় রাখতে হবে। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। বিনিময়ে মিলেছিল নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গেলেন। সাপও গেল, লাঠিও গেল। ইরান পেল কি? শূন্য হাত আর পুরনো নিষেধাজ্ঞা। সে অপমানের জবাবে ইরান চুপ করে বসে থাকেনি। গত 8 বছরে প্রায় 11,000 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করেছে। এটি ক্রোধের প্রতিক্রিয়া নয়, এটি কৌশলের ফসল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলছে, ইরানের কাছে এখন প্রায় 441 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। প্রযুক্তিগত অর্থে ইরান এক পা পিছিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই এক পায়েরই দূরত্বই তার সবচেয়ে বড় শক্তি। ওয়াশিংটন এখন চাইছে সেই মজুদ এখনই সরাও, এখনই ধ্বংস করো, ঘরে বসে সমৃদ্ধকরণ বন্ধ করো, যেন কাউকে নিরস্ত্র করে তারপর তার সঙ্গে দর কষাকষি করা হবে। ইরান সেই ফাঁদে পা দিতে রাজি নয়। তেহরানের বক্তব্য স্পষ্ট, আগে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হোক, নিষেধাজ্ঞা উঠুক, তারপর পারমাণবিক প্রশ্ন। ট্রাম্প ইরানের সর্বশেষ কূটনৈতিক প্রস্তাবকে আবর্জনা বলেছেন, পুরোটা না পড়েই। অথচ সেই প্রস্তাবে ছিল মজুদের একাংশ লঘু করা এবং বাকি অংশ তৃতীয় দেশে সাময়িক স্থানান্তরের প্রস্তাব, যা নেহাত কম ছাড় নয়। কিন্তু যার মনে আপোষ নেই, তার কানে সমঝোতার কথা ঢোকে না। ট্রাম্প বলছেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, কিন্তু যে রোগী নিজের পায়ে হাঁটতে পারে তাকে লাইফ সাপোর্টের ভয় দেখানো যায় না। ইরানের পাল্টা বক্তব্য এসেছে মুখপাত্র বাগাইর কণ্ঠে, আমাদের অবস্থান সার্বভৌমত্বের, আঞ্চলিক স্থিতিশীলতার এবং ইরানি জনগণের স্বার্থে। যখন লড়তে বাধ্য করা হবে, লড়ব। এই বাক্যে কোনো আস্ফালন নেই। এতে আছে সেই শান্ত দৃঢ়তা যা আসে দশকের পর দশক চাপ সহ্য করে টিকে থাকার অভিজ্ঞতা থেকে। ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে গত বছর বিমান হামলা হয়েছে, এবছরও হয়েছে। IAEA বলছে সেই মজুদের বেশিরভাগ এখনও সেখানেই থাকতে পারে, তবে নিশ্চিত নয়। এই অনিশ্চয়তাই ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার। যে মজুদের অবস্থান জানা নেই, যে শক্তির সীমা অনুমান করা কঠিন, সেই শক্তিকে ভয় করতে হয়। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেছেন, তেহরান শত্রুর সামনে মাথা নোয়াবে না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার শিকলে বাঁধা ছিল, অর্থনীতি কাহিল হয়েছে, তরুণ প্রজন্ম দিশাহারা হয়েছে, তবু দেশটি ভেঙে পড়েনি। যে গাছ ঝড়ের মুখে ভাঁজ হয় কিন্তু উপড়ে যায় না, সে গাছকে দুর্বল বলা যায় না। হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে পথ পাল্টাতে বাধ্য করেছে বলে দাবি উঠেছে। ওয়াশিংটন নীরব, কারণ মিথ্যা হলে জবাব আসত।